ডক্টর তাড়াতাড়ি দীপাদের বলে এক্ষুনি একে আইসিইউতে দিতে হবে। দীপা চিৎকার করে খোকা চেটুকে বলে, খোকা চেটু এটা ডাক্তার কি বলছে, রূপাকে আইসিইউতে দিতে হবে মানে? ওয়ার্ড বয় আর ডক্টর মিলে তারপরে রূপাকে নিয়ে চলে যায়। দীপা কান্না করতে থাকে। সোনা দীপাকে বলে, মা তুমি কেঁদো না, দেখো আমিও তো কাঁদছি না, আমিও পাতামের মতো স্ট্রং হব। অপরদিকে অনুজা লাবণ্যদের এসে চা দেয়, বলে দিদি ভাই চাটা খেয়ে নাও। লাবণ্য বলে, আমায় দিস না, আমার কিচ্ছু ভালো লাগছে না, এই বাড়িতে আমার থাকতেই ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না, দেখতে পাচ্ছিস না কেমন একটা নির্জন পুরী হয়ে গেছে বাড়িটা। প্রবীর বলে, হ্যাঁ বাড়িটা একসময় কত গম গম করতো, আর আজকে কেমন যেন ফাঁকা লাগছে। লাবণ্য বলে, সবাই যে যার মতো নিজের জীবন বেছে নিয়ে চলে গেলে ফাঁকা তো লাগবেই। তারপরে সেখানে ভিক্টর আর তিস্তা আসে। এসে ভিক্টর বলে, আমরা আপনাদের একা করতে চাই না, জানি আমাদের বিয়েটা আপনারা মেনে নেননি, খুবই নর্মাল, কিন্তু তিস্তা আপনাদেরকে ছেড়ে খুবই কষ্ট পাচ্ছিল। অনুজা তখনই লাবণ্যকে বলে, দিদি ভাই এই বাড়িটা তো আমারও বাড়ি, আমার এই বাড়িতে মেয়ে জামাই এসেছে। অনুজা তারপরে তিস্তাকে জড়িয়ে ধরে। অনুজা বলে, তোরা 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি আসি। ভিক্টর তারপরে লাবণ্যদের বলে, মা আপনাদের জন্য কিছু জিনিস পাঠিয়েছে। ভিক্টর তারপরে প্রথমে প্রতীককে একটা প্যাকেট দেয়। প্রতীক বলে, থাক এসবের কোনো প্রয়োজন নেই। ভিক্টর বলে, বাবা যা হওয়ার হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। প্রতীক বলে, একদম না, ওই নামে তুমি আমাকে ডাকবে না। তিস্তা প্রতীককে বলে, বাবা আমি জানি তুমি আমাদের উপরে খুব রেগে আছো, কিন্তু বিশ্বাস করো বাবা, আমি আর ভিক্টর সেদিন এইভাবে বিয়েটা করতাম না যদি না বৌদি ভাই ওইভাবে করতো। প্রতীক তখনই বলে, এসবের মধ্যে দীপাকে টেনে আনছো কেন? লাবণ্য বলে, কেন ডাকবে না, ভুল কি বলেছে ও? প্রবীর বলে, ভুল, ও ঠিক বলছে। দীপার উপরে রাগ করে নিজের দোষ ঢাকার চেষ্টা করো না লাবণ্য। লাবণ্য বলে, হ্যাঁ হ্যাঁ বলো, আমি তো সব দোষ করেছি, তুমি বলো আমি শুনছি। প্রবীর বলে, সাহস আছে তোমার শোনার? এসব করে তুমি রূপার দায়িত্ব, রূপার চিন্তা থেকে মুক্ত হতে চাইছো? ছি লাবণ্য, লজ্জার কথা। এই বলেই প্রবীর ওখান থেকে চলে যায়। ভিক্টর তারপরে অনুজা আসতে বলে, আমি আপনাদের একটা কথা বলতে চাই, যদি আপনারা কিছু মনে না করেন। অনুজা বলে, না না বলো। ভিক্টর বলে, আসলে আমি তিস্তাকে কয়েকদিন আপনাদের কাছে রাখতে চাই, আর আমার বিশ্বাস আমি সবার মন জয় করে নিতে পারবো। উপযুক্ত হওয়া শুধুমাত্র বউরা কেন থাকবে, জামাইরাও থাকবে, আমিও পরীক্ষা দেব, সবটা হবে অবশ্য যদি আপনারা চান। লাবণ্য সেটা শুনে বলে, বেশ তাই থেকো, এইবারে একটু হলেও বাঁচবে। অপরদিকে ডক্টর স্মিথ বাইরে আসতে মুখার্জিটু ডক্টর স্মিথকে বলে, ডক্টর স্মিথ এখন রূপা কেমন আছে? ডক্টর স্মিথ বলে, এক্ষুনি রূপা সার্জারি করতে হবে। খোকা জেঠু বলে, এক্ষুনি? ডক্টর স্মিথ বলে, হ্যাঁ। তারপরে আরেকজন ডক্টরকে দীপা জিজ্ঞেস করে, আচ্ছা ডক্টর স্মিথ কিসের সার্জারির কথা বললেন? ডক্টর তখন বলে, আসলে টিউমারটা লাংসের দিকে স্প্রেড করেছে, সেই জন্য এরকম কিছু সিমটম দেখা দিয়েছে। এখন ওটা সার্জিক্যালি টিস্যু নিয়ে দেখতে হবে যে ওটা বিনাইন কিনা। এটা যদি না করা হয় তাহলে কিন্তু অনেক কিছুই হয়ে যেতে পারে। দীপা বলে, আমার মেয়ে বাঁচবে তো? ডক্টর বলে, সেটা অপারেশন হলে বোঝা যাবে। খোকাদেরও তখন ডক্টরকে জিজ্ঞেস করে, কেমন খরচা মতো পড়বে? ডক্টর তখন বলে, ওই 22 মতো। দীপা বলে, ও 22, আমার কাছে 31 আছে, তাহলে হয়ে যাবে। ডক্টর বলে, আপনাদের কাছে এত টাকা আছে? দীপা বলে, হ্যাঁ আছে তো। দীপা তারপর টাকাটা বের করে ডক্টরকে বলে, দেখুন না আমাদের কাছে 31,000 মতো আছে। ডক্টর বলে, হাজার? আমি তো 22 লাখ বলেছিলাম। দীপা তো শুনেই ওর হাত থেকে ব্যাগ আর টাকাটা পড়ে যায়। মুখার্জি ডক্টরকে বলে, 22 লাখ? ডক্টর বলে, হ্যাঁ আপনারাও ওদিকে তাহলে অ্যাডভান্সটা দিয়ে দিন, আমি আমার এদিকে তাহলে কাজ শুরু করি। দীপা বলে, এতগুলো টাকা? মুখার্জি বলে, হ্যাঁ আমাদের তো যা ছিল আমরা তো সব খরচা করে ফেলেছি। দীপা বলে, না না যাই হয়ে যাক না কেন আমার মেয়ের কিছু হতে দেওয়া যাবে না, টাকা আমাকে জোগাড় করতেই হবে। খোকা জেঠু বলে, কি করবে বলো তো? দীপা বলে, যেভাবেই হোক আমি টাকা জোগাড় করব। অপরদিকে সূর্য খেতে বসে। খেতে খেতে সূর্য খুব জোরে একটা বিষম খেয়ে যায়। সূর্য মনে মনে সোনার উপর কথা ভাবতে থাকে আর বলে, ওরা ওদের মতো করে বাঁচুক, আমার ডিসিশনটাই ঠিক, আমি আলাদা করে বাঁচবো, নতুন জীবন, নতুন জায়গা, নতুন লোক, কোনো পরিবার নেই আমার, সবাই ভালো থাক, আমাকে এটা স্বীকার করতে হবে আমি সবার থেকে আলাদা আছি, দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছি, সেটাতে তো অটুট থাকবো আমি, ভেঙে পড়লে চলবে না, এটা আমাকে মানতেই হবে। দীপা তারপরে চলে যাওয়ার আগে রূপার সঙ্গে একটু দেখা করে যায়। রূপাকে গিয়ে দীপা ডাকে। ডক্টর স্মিথ দীপাকে বলে, বেশি কথা বলবেন না। দীপা রূপাকে বলে, রূপা তোর মা ঠিক পারবে রে, তুই যেমন করে চাস ঠিক তেমন করেই। রূপা বলে, মা আমি বাঁচতে চাই মা, আমি তোমার সঙ্গে থাকতে চাই মা। দীপা বলে, আমি তোকে বাঁচাবো রূপা, ওকে বাঁচানোর জন্য আমি সবকিছু করব।
বা বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যেও না, আমি বাঁচতে চাই মা। তারপরে রূপার শরীরটা একটু খারাপ কর, ডক্টর একটা ইঞ্জেকশন দিতে রূপা ঘুমিয়ে পড়ে। দীপা তারপরে ওখান থেকে বেরিয়ে যায়। শোনা, দীপা আসতে বলে মা পাতামের কি হয়েছে, পাতামা সেরে যাবে তো? ললিত দীপাকে বলে আমি ভাবলাম যে গ্রামের বাড়িটা বিক্রি করে দেবো। দীপা বলে না দাদা, কোনো লাভ নেই, একদিনের মধ্যে গ্রামের বাড়ি বিক্রি করে টাকা আনা কোনোভাবেই সম্ভব নয়। খোকা জেঠু তারপর দীপাকে বলে আচ্ছা দীপা, আমার ব্যাংকে 1,02,000 টাকা আছে, আমি তুলে আনছি। ললিত বলছে আরো তো 20 লাখ টাকা লাগবে। দীপা কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েটা বাঁচতে চায়, ও আমার কাছে আজ অব্দি কিচ্ছু চায়নি, আজও নিজে বলেছে যে ও বাঁচতে চায়, আমাকে যেভাবেই হোক ওকে বাঁচাতেই হবে। ললিত বলে কিন্তু এতগুলো টাকা? দীপা বলে আমার মেয়ে না বাঁচলে আমিও বাঁচবো না। এই বলে দীপা ওখান থেকে বেরিয়ে চলে যায়। খোকা জেঠু আবার অর্জুনকে ফোন করে কিন্তু অর্জুনকে নেটওয়ার্কে পায় না। খোকা জেঠু বলতে থাকে এরকম একটা ক্রুশিয়াল মুভমেন্টে দীপা একা হয়ে গেল, কেন বারবার মেয়েটার লড়াইটা এত কঠিন করে দাও ঠাকুর, কি দোষ করেছে মেয়েটা? সোনা তখন খোকা জেঠুকে বলে তুমি কাঁদছো, আমার তো ভয় লাগছে, মা চলে গেল, পাতামের কি হবে? ললিত কাঁদতে কাঁদতে সোনাকে বলে কাঁদিস না রে, ঠাকুরকে ডাক, তিনি যেন তোর মা আর তোর বোনকে লড়াই করার শক্তি দেন। অপরদিকে দীপা ছুটে ওর দাদা বৌদির বাড়িতে যায়, গিয়ে মালির কাছে জিজ্ঞেস করতে মালি বলে দাদা বৌদি তো নেই, ওরা বিদেশে চলে গেছে। দীপা তখন শুনে বাইরে বেরিয়ে আসে আর বলে খুব খারাপ সময় দাদা বৌদি আমার পাশে ছিল, কি যে এখন করি আমি, এখন একটা মানুষকে আমার খুব দরকার ছিল, কিন্তু সে যে কোথায় কিচ্ছু জানি না। দীপা তখন এই সামনে সূর্যের মধ্যে একজন লোক দেখতে পায়। সূর্য ভেবে দীপা ছুটে যায়, গিয়ে পিছন থেকে বলে ডাক্তারবাবু আপনি এসেছেন। লোকটা তখন পিছন ঘুরতে দীপা তো দেখে অবাক। দীপা তারপর লোকটাকে বলে কিছু মনে করবেন না, আমি আসলে একজনের সঙ্গে আপনাকে গুলিয়ে ফেলেছি, সরি ভুল হয়ে গেছে। দীপা তারপরে ওখান থেকে চলে যায়, বলতে থেকে উনি কোথাও নেই। আমার রূপা এইভাবে শেষ হয়ে যাবে না, আমার মেয়েটাকে বাঁচাতেই হবে, আর একটাই উপায় আছে, আর যাওয়ার জায়গা একটাই, কিন্তু সেখানেও যে আমার যাওয়া বারণ। না আমি যাব, আমাকে এত ভাবলে চলবে না, দরকার পড়লে আমি মাথা খুঁটে ক্ষমা চাইবো, আমি ভিক্ষে করব, তাও আমি যাব। অপরদিকে জয় তিস্তাকে বলে তুই এটা কি করে করলি তিস্তা, তুই একবারও বাবার কথা ভাবলি না, আকাইয়ের কথা ভাবলি না? লাবণ্য জয়কে বলে জয় যা হওয়ার সব হয়ে গেছে, এখন আর উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। অনুজা তারপরে ভিক্টরকে বলে ভিক্টর তুমি বসো, খেয়ে নাও। তারপরে সেখানে দীপা যায়, দীপা গিয়ে লাবণ্যকে ডাকে। প্রবীর দীপাকে বলে দীপা তুই? লাবণ্য দীপাকে বলে দীপা তুমি এখানে, তোমাকে আসতে বারণ করেছিলাম তো, তুমি এখানে কেন এলে? অনুজা দীপাকে বলে দেখো দীপা, আমার মেয়ে আর জামাই বাড়িতে এসেছে, তুমি দয়া করে আজ কোনো রকম কোনো সিন ক্রিয়েট করো না। কি করতে এসেছো তুমি, এখান থেকে যাও। দীপা বলে ভিক্ষে চাইতে এসেছি, আমার মেয়ের প্রাণ ভিক্ষে। প্রবীর দীপাকে বলে দীপা তুই কি বলছিস, আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপা কাঁদতে কাঁদতে বলে রূপার জীবনের দাম এখন 20 লাখ টাকা, আমাকে টাকা দিন না, একটু দয়া করুন মা, আমি আপনাদের সামনে আঁচল পেতে বসছি, এবারের বংশধর হয়ে আমি আপনার কাছে ভিক্ষে চাইছি মা, প্লিজ মা দয়া করুন, আমাকে না হয় আমার মেয়েটার জন্য একটু দয়া করুন মা। তারপরে সেখানে মিশকার বাবা আসে কিছু পুলিশ নিয়ে, বাড়ির সবাই তো দেখেই অবাক। দীপা তখনই পিছন ঘুরতে মিশকার বাবার পুলিশ দেখে অবাক হয়ে যায়।